ভূমিকম্প যখন হয় আপনারা জেনে থাকবেন যে ভূমিকম্পের পরে আবার ভূমিকম্প হতে পারে, যেটাকে আমরা আফটার শক বলে থাকি। তো এটা আসলে কতক্ষণের মধ্যে হবে এটা ওভাবে নির্ধারণ করে বলা যায় না। এটা হতে পারে যে ভূমিকম্প যখন হয়ে গেল তার 2-1 মিনিটের মধ্যে হতে পারে, 20 মিনিটের মধ্যে হতে পারে, ইভেন 24 ঘন্টার মধ্যেও হতে পারে। হ্যাঁ, এবং আপনি প্রিভিয়াস স্টাডি যদি আমরা দেখি তাহলে দেখবেন যে কোথাও কোথাও এমনও রেকর্ড আছে যে 10 মিনিট ধরে ভূমিকম্পের ঝাঁকুনি ছিল, 10 মিনিট পর্যন্ত আফটার ইফেক্ট হয়েছে। হ্যাঁ, আফটার শক হয়েছে, অথবা আপনি দেখবেন যে হচ্ছে 2 ঘন্টা পরেও হচ্ছে আফটার শক হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটিভাবে যেটা অ্যাওয়ারনেসের জন্য বা সচেতনতার জন্য যেটা বলে থাকি, যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় আপনি যদি নিচতলা থেকে 3 তলা পর্যন্ত এই ফ্লোরগুলোতে থাকেন তাহলে খুব দ্রুত বের হয়ে ফাঁকা স্থানে যাবেন। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ঘরের বাইরে বা ভবনের বাইরে ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করবেন, যাতে পরবর্তী ঝাঁকুনি আসলে আপনি বিপদমুক্ত থাকতে পারেন। ভূমিকম্পের পূর্বাভাস যদি আমরা বলি তাহলে সরাসরি ভূমিকম্পের পূর্বাভাস দেবার মতো কোনো ধরনের প্রযুক্তি এখনও বিশ্বে সে ধরনের অ্যাভেলেবিলিটি পায়নি, জনপ্রিয়তা পায়নি, অথবা হচ্ছে আমাদের হাতের নাগালে সেভাবে চলে আসেনি। আমরা এখন পর্যন্ত ওই পূর্ব প্রস্তুতি সারাক্ষণের একটা প্রস্তুতি রাখা উচিত, যেমনটা হচ্ছে যে ভূমিকম্পের আগে কি কি কাজ করা উচিত বা কী ধরনের প্রস্তুতি থাকা উচিত, এই আগাম প্রস্তুতিটাই হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং সেটাকেই ধরে রাখতে হবে যে যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে, সেটার জন্য আমি প্রস্তুত আছি। আমরা যদি বলি যে বাংলাদেশে যে বিল্ডিং নির্মাণের জন্য কোড রয়েছে, যেটাকে আমরা বিএনবিসি বলি, এই বিএনবিসি অনুযায়ী যদি ভবন নির্মাণ করা না হয়ে থাকে তাহলে সেটাই তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এবং আমি শুরুতেই যেটা বলে আসছিলাম যে ইউএনডিপির গবেষণা থেকে যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনার 7.5 মাত্রার ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ডের স্থায়িত্ব, যেটির কথা আমি বলে আসছি, যদি এমনটা হয় তাহলে শুধু ঢাকা শহরের 72,000 বিল্ডিং ধসে পড়বে, যেখানে উদ্ধার করবার মতো তেমন কোনো ধরনের আমাদের মেকানিজম নাই অথবা সক্ষমতা নাই। এটা হচ্ছে বাইরের শক্তি বা বাইরের কোনো ধরনের সহায়তা ছাড়া আমরা সেটা মোকাবেলা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ধরনের ভবনগুলো আছে এগুলোর ঝুঁকি নিরূপণ করা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যে ভবনে বসবাস করছি অথবা আপনি যে ভবনে বসবাস করছেন, প্রত্যেকটা ভবন, শিল্প প্রতিষ্ঠান, কারখানা, যত ধরনের ভবন আছে সবগুলো ভবন যদি আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, ঝুঁকি নিরূপণ করতে পারি যে ওই বিল্ডিংয়ে কী ধরনের ঝুঁকি আসছে, এবং সেই ঝুঁকি অনুযায়ী যদি আমরা তাদের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কী হবে, যে এই ভবনটাকে যদি আমরা নিরাপদ করতে চাই তাহলে আমাদের রিকনস্ট্রাকশন দরকার আছে নাকি রিমেডিয়েশন দরকার আছে, কোন ধরনের পদক্ষেপে যাওয়া উচিত, আমরা যদি সেগুলো করতে পারি তাহলে তুলনামূলকভাবে সবগুলো ভবনকে আমরা নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারবো অথবা নিরাপদ হিসেবে ধরে নিতে পারবো। যদি কঠোরভাবে ভবন কোড মানা হয়, বিল্ডিং নির্মাণের যে কোড রয়েছে সেটি যদি মানা হয় তাহলে তুলনামূলকভাবে, যেমনটা আমাদের ধরেন যেগুলো ফ্লাইওভার আছে, যেগুলো সেতু নির্মাণ করা হয়েছে অথবা বড় স্থাপনা যেগুলো বিএনবিসি ফলো করে তৈরি করা হয়েছে, সেই ভবনগুলোকে আমরা তুলনামূলকভাবে নিরাপদ মনে করি।